ওয়াকারুজ্জামানের সামান্য হলেও জয় বলে ধরা ন্যায়সঙ্গত। এখন সেটা সামান্য জয় নাকি বড় জয়, সেটা অবশ্যই তর্ক সাপেক্ষ। 11 অক্টোবর সেনাবাহিনী জানিয়েছিল যে তারা 14 জন অফিসারকে সামরিক হেফাজতে রেখেছে। আইসিটি থেকে কোনো আনুষ্ঠানিক পরোয়ানার কপি পায়নি বলে গ্রেপ্তার করে পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া হয়নি। এটি ছিল একটি কৌশলগত পদক্ষেপ। সেনাবাহিনী নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করছিল এবং আইসিটির যে বেসামরিক ক্ষমতাকে চ্যালেঞ্জ করছিল সেনাবাহিনী। তবে আইসিটিও দৃঢ় অবস্থান বজায় রেখেছে। প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম ক্রমাগত অফিসারদের আদালতে হাজির করার দাবি জানান এবং হুঁশিয়ারি দেন যে 22 অক্টোবর হাজির না হলে তাদের পলাতক ঘোষণা করা হবে। ওয়াকারের তীব্র বিরোধিতা সত্ত্বেও 22 অক্টোবর সকাল 7টায় অভিযুক্ত অফিসারদের শক্ত নিরাপত্তায় আদালতে নিয়ে যাওয়া হয় এবং তাদের জেল হাজতে পাঠানো হয়। আগেই বলেছি, এই পরাজয়ের একমাত্র সান্ত্বনা হলো যে অফিসারদের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে একটি সাব জেলে রাখা হয়েছে, সাধারণ বন্দীদের সাথে কাশিমপুর কারাগারে নয়, এবং সামরিক কর্তৃপক্ষই তাদের দেখাশোনা করবে, পুলিশ নয়। এটা ছিল ওয়াকারের কূটনৈতিক সফলতা। কিভাবে? তিনি ও প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে এই বিষয়ে আলোচনা করে একটা সমঝোতায় আসতে পেরেছিলেন। তবু পরাজয়ের পাল্লা যে ওয়াকারুজ্জামানের দিকে ভারী, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। এই রাউন্ডে তিনি নকআউট হননি অবশ্যই, তবে পয়েন্টে হেরেছেন, কুস্তি কিংবা মুষ্টিযুদ্ধের ভাষায়। আইসিটিতে পরের রাউন্ডের লড়াই মাসখানেক পর, সম্ভবত নভেম্বরের 20 তারিখে। অবশ্য এর মধ্যে জেনারেল জামানের জন্য পরিস্থিতি সঙ্গীন হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট। আরো এক বা একাধিক ধাপে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আইসিটি। তার মধ্যে ওয়াকারুজ্জামান এবং তার সঙ্গী বিমান ও নৌবাহিনীর প্রধানদের নামে গ্রেপ্তারি পরোয়ানা বেরোলে লড়াইয়ের মাঠে ওয়াকারুজ্জামানের জেতার জায়গাটা ছেড়ে দিন, লড়াইয়ের জায়গাটাই ভেস্তে যাবে। তখন পয়েন্টে হেরে যাওয়া নয়, নকআউট হবেন, এবং একেবারে প্রথমেই। তেমন পরিস্থিতি ওয়াকারের সামনে এলে, কিংবা আজ যেখানে দাঁড়িয়ে আছে, এখানে কি বিকল্প আছে ওয়াকারুজ্জামানের সামনে? আইসিটির বিরুদ্ধে এই পর্বের লড়াইয়ে পরাজয়ের পর ওয়াকারুজ্জামানের সামনে মূলত 3টি বিকল্প রয়েছে। 1, মার্শাল ল ঘোষণা বা সামরিক অভ্যুত্থান। তাত্ত্বিকভাবে ওয়াকার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের উপর চাপ সৃষ্টি করে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন এবং সামরিক নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারেন। এই সুবিধা তার আগেই ছিল, তিনি নেননি। বাংলাদেশের সংবিধানের 58 অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে জরুরি ক্ষমতা গ্রহণের অনুমতি দেয় যদি সাংবিধানিক যন্ত্র ভেঙে পড়ে। এই সাংবিধানিক যন্ত্র তো আজ ভাঙেনি, এটা গত বছর আগস্টেই ভেঙে পড়েছিল। যে সরকার দেশে আছে সেটা তো সংবিধান বহির্ভূত। এই সরকারকে ভাঙতে গেলে যারা সংবিধানের ধারা উপধারার তত্ত্ব তালাশ করবেন, আলোচনা পর্যালোচনা ইত্যাদি করবেন, তা দেখে একটা কথাই বলা যায়, এই সব আলোচনা হলো বেশ্যার সতীপনা। আরো একটা কথা, 2007 সালে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অনুরূপ সাংবিধানিক অস্পষ্টতা ব্যবহার করে ক্ষমতা নিয়েছিল। সুতরাং এই সরকারেরও, এই সামরিক সরকারেরও, সামরিক যারা আছেন ক্ষমতায় সামরিক বাহিনীর,
তাদেরও সেই রকমই করতে পারেন। ওয়াকার যদিও বারবার বলছেন যে তিনি সেনাবাহিনীকে পেশাদার এবং অরাজনৈতিক রাখতে চান। তিনি বিশ্বাস করেন যে সামরিক শাসন বাঙালিদের সাথে নাকি নয়, ঠিকই ঐতিহাসিক কারণে কাজ করে না। জিয়াউর রহমান, মোহাম্মদ হোসেন মোহাম্মদ এরশাদ এদের কাজ করেনি কিন্তু শেষ পর্যন্ত। এবং ওয়াকারুজ্জামান মনে করেন, তিনি বিশ্বাস করেন যে এটা বাঙালিদের সাথে ঐতিহাসিক কারণে এটা কাজ করে না। কিন্তু বিপদে পড়লে ভূতেও তো রাম নাম করে, এটা ভুলবেন না। ভূত যদি প্রাণে বাঁচতে রামের নাম নিতে পারে, তাহলে ওয়াকারুজ্জামান মার্শাল লয়ের কথা কেন ভাববেন না? ইউনূস সরকারের বিরুদ্ধে নরম ব্যবস্থা নিয়ে দ্রুত নির্বাচনের জন্য চাপ দিতে পারেন, এটা দ্বিতীয় বিকল্প। অন্তর্বর্তী সরকারের আইনি ভিত্তি কিচ্ছু নেই, এই সরকারের কোনো বিশ্বাসযোগ্যতাও নেই মানুষের কাছে। তার উপর জামাত এবং পাকিস্তানের আইএসআই এর হাতের পুতুল হয়ে এই সরকার দেশকে ও দেশের সেনাবাহিনীকে রসাতলে পাঠাচ্ছে। সরকারের বিরুদ্ধে বিএনপি এবং নির্বাসিত আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক সমর্থক আছে, তাদের নিয়ে সরকারের পতনের জন্য চাপ সৃষ্টি করতে পারে এবং সেটা সেনাবাহিনী তাতে মদত দিতে পারে, যেমনটা হয়েছিল 24-এর অভ্যুত্থানে। বিএনপি এবং আওয়ামী লীগ যে নিজেদের বাঁচাতে একজোট হতে পারে, সেটা যারা অসম্ভব বলবেন তাদেরকে মনে করিয়ে দিই, ইতিপূর্বে দেখা গেছে বিএনপি ডিসেম্বরে 2025-এ নির্বাচনের জন্য চাপ দিয়েছেন এবং সরকারকে সতর্ক করেছে যে সেনাবাহিনীকে বিরক্ত করার মতো পদক্ষেপ না নেয়ার জন্য। ওয়াকার ইতিমধ্যে এই পথে কিছু সফলতা দেখেছেন। তিনি ইউনূসের সাথে বৈঠক করেছেন এবং অফিসারদের ক্যান্টনমেন্টের সাব জেলে রাখার ব্যবস্থা করেছেন। তিনি দেখিয়েছেন যে তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারেন, কিন্তু সেনাবাহিনীর সম্মানও রক্ষা করতেও পারেন। আজকে চারদিকে যেভাবে ওয়াকারের পরাজয় নিয়ে একেবারে এক নাগাড়ে বলা চলছে, তাতে কিন্তু এই প্রশ্নগুলো, এই কথাগুলো কারো মাথায় আসে না। ওয়াকারের শেষ বিকল্প আরো একটি আছে, বর্তমান অবস্থা বজায় রাখা এবং ফেব্রুয়ারি 2026 নির্বাচনের জন্য অপেক্ষা করা। এই বিকল্পটি হলো বর্তমান পরিস্থিতি স্বীকার করা এবং ফেব্রুয়ারি 2026-এর অপেক্ষায় থাকা। নির্বাচন কমিশন ইতিমধ্যে নিরাপত্তার জন্য 90,000 থেকে 1 লাখ সেনা সদস্য মোতায়েনের পরিকল্পনা করেছে। এই খবর বাইরেও এসেছে। এটি সেনাবাহিনীকে নির্বাচনী প্রক্রিয়ায় একটি কেন্দ্রীয় ভূমিকা দিতে পারবে। এই পথটি ওয়াকারের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ, তবে এর জন্য খুব তাড়াতাড়ি রেগে না গিয়ে কিছুটা ধৈর্য এবং আরো অপমান সহ্য করার প্রয়োজন হতে পারে। বাংলাদেশের এই সংকটে ভারতের কি ভূমিকা হতে পারে দেখা যাক। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ও আইসিটির মধ্যে চলমান সংঘাতে ভারত একটি জটিল কিন্তু সক্রিয় ভূমিকা পালন করছে। নয়াদিল্লির কৌশল 3টি স্তম্ভের ওপরে দাঁড়িয়ে আছে। ওয়াকারুজ্জামানকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দেয়া, ইসলামপন্থী মিলিশিয়া ও পাকিস্তান চীনের ক্রমবর্ধমান প্রভাব প্রতিহত করা এবং নিজের সীমান্ত চিকেন স্নেক করিডোরের নিরাপত্তা নিশ্চিত করা। এটা ভারতে এইগুলোর উপরেই নির্ভর আছে। 14 থেকে 17 অক্টোবর আইসিটির পরোয়ানা জারির ঠিক পরে ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স থেকে 3 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় গিয়েছিল।
যার নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল কুন্দন কুমার সিং। এই সফরটি ইচ্ছাকৃতভাবে খুব লো প্রোফাইল রাখা হয়েছিল, কারণ বাংলাদেশ ভারত সম্পর্ক গত বছর থেকে তীব্রভাবে তার অবনতি হয়েছে। সফরের সময় ভারতীয় টিম বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট, অপারেশনস এবং প্ল্যানিং ডিরেক্টরেট, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই এবং আর্মি এভিয়েশন গ্রুপের সাথে বৈঠক করেছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ওয়াকারুজ্জামানের সাথে ক্লোজ ডোর বৈঠক এবং যৌথ হেলিকপ্টার ভ্রমণ। 16 অক্টোবর ভারতীয় দল চলে যাওয়ার দিন ওয়াকার এবং বলা হচ্ছে ভারতীয় দল লালমনিরহাট ও ঠাকুরগাঁও এয়ারবেসে দুটো পুরনো বিমান ঘাঁটি পরিদর্শনের জন্য যান। এই দুটো লোকেশন ভারতের শিলিগুড়ি করিডোরের খুব কাছে এবং পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীমান্তে। এই যৌথ পরিদর্শন এবং বৈমানিক বিমানে করে পর্যবেক্ষণ স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভারত ও ওয়াকারুজ্জামান নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে পরস্পরের সঙ্গে সমন্বয় করছেন। ভারতের ওয়াকারকে সমর্থনের সবচেয়ে স্পষ্ট প্রমাণ এসেছিল মার্চ 2025-এ। যারা ওয়াকারুজ্জামানকে বেঈমান বলে দূরে সরিয়ে রাখতে চান, যে আওয়ামী লীগের সদস্য সমর্থকরা, তারা এই কথাটা মনে রাখবেন যে মার্চ 2025-এ যখন পাকিস্তানের আইএসআই সমর্থিত একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ করতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আইএসআই ও ইসলামপন্থী জেনারেল মোহাম্মদ ফৈজুর রহমানের নেতৃত্বে ওয়াকারকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কারণ তিনি পাকিস্তান বাংলাদেশ সামরিক সম্পর্ক জোরদার করতে এবং ইসলামপন্থী প্রভাব সেইটা তার প্রতিরোধ করছিলেন। ফয়জুর রহমান জামায়াত ইসলামের ঘনিষ্ঠ এবং পাকিস্তান সেনাবাহিনীর সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্কিত বলে জানা গেছে। ভারত কিভাবে ওয়াকারকে সাহায্য করেছিল? অভ্যুত্থানের পরিকল্পনার খবর পেয়ে ভারত ওয়াকারকে সরাসরি জানায় এবং ওয়াকার তার জন্য অনেক কিছু করে তিনি শাহজালাল বিমানবন্দরে না নেমে তিনি তেজগাঁওতে নেমেছিলেন এবং মাঝখানে তিনি তার বিমান পরিবর্তন পর্যন্ত করেছিলেন। ভারত শিলিগুড়ি করিডোরে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ সেনা মোতায়েন করেছে, যার মধ্যে ত্রিশক্তি কর্পস, রাফাল জেট, S-400 মিসাইল সিস্টেম, ব্রহ্মোস রেজিমেন্ট সব রয়েছে। 2025 সালে 30টির বেশি মাল্টি এজেন্সি ড্রিল পরিচালিত করেছে ভারত। তিস্তা প্রহার এক্সারসাইজে 2025-এ ভারতীয় সেনাবাহিনী পশ্চিমবঙ্গ আসামে একটি বড় সমন্বিত ফিল্ড এক্সারসাইজ পরিচালনা করে, যা সীমান্ত অঞ্চলে যুদ্ধ প্রস্তুতির পরীক্ষা করে। ভারত ইসলামিক রেভলিউশনারি আর্মি তৈরির যে চেষ্টা পাকিস্তানের ষড়যন্ত্রে বাংলাদেশ সেনাবাহিনীর ইসলামপন্থী গোষ্ঠী পাকিস্তানপন্থী গোষ্ঠী করছে, ভারত তাতে গভীরভাবে উদ্বিগ্ন এবং ইউনুস সরকারের ইসলামিক রেভলিউশন আর্মি গঠনের প্রচেষ্টায় তার সমর্থন সম্পর্কেও ভারত সচেতন। 20 অক্টোবর 2025-এ ইউনুস সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ঘোষণা করেন যে 8,850 জন মানুষকে 7টি প্রশিক্ষণ কেন্দ্রে মার্শাল আর্ট, জুডো, তাইকোয়ান্ডো এবং আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরিকল্পনা হলো 1,60,000 মানুষকে প্রশিক্ষণ দেয়া এবং এদেরকে দিয়ে মিলিশিয়া বাহিনী তৈরি করা। মনে রাখবেন, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান শক্তির সমান। আগস্ট 2024-এ হাসিনার পতনের পর ভারত প্রাথমিকভাবে ওয়েট অ্যান্ড ওয়াচ কৌশল অনুসরণ করেছিল, তবে ওয়াকারুজ্জামান ও আইসিটির মধ্যে অক্টোবর 2025-এর সংঘাত, পাকিস্তান চীনের ক্রমবর্ধমান প্রভাব